সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। তা আপনারা ওষুধ কোম্পানির দালাল, ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? কিন্তু জেনারেল যে কমপ্লেইনগুলো করা হয়, আমার মনে হয় আপনাদেরকে একটু আমার বলা দরকার। একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না, ডাক্তার রোগীর চেহারার দিকে তাকায়, হ্যাঁ বলেন, এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে। এটা যে আমি কত জায়গায় শুনেছি, মানে উনি পুরাটা শুনেই না ঠিক মতো। এবং আমি সবসময় শুনি যা বাইরে শান্তি লাগে, অনেক মন দিয়ে কথা শুনে, অনেক মন দিয়ে কথা শুনে। এই কথাটা যে আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন, বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায়, কনফিডেন্স চলে আসে। আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। এটা হয়, আপনারা এটা সিরিয়াসলি দেখবেন। সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয়, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, এখানে ঢাকার একটা হসপিটালে গেছে, তার 14টা টেস্ট দিয়েছে। পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন, গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তারপরে আরেকটা কমপ্লেইন করা হয়, টেস্টের রেজাল্ট ভুল। অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয়, আমি এক্সেপশন, খারাপ জায়গাগুলোর কথা বলছি। অনেক ভালো সেবা হয়, খারাপ জায়গার কথা বলছি। তারপর হচ্ছে জেনারেল কমপ্লেইন, যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে। নার্সদের আচরণ খারাপ, নার্সদের মন খারাপ থাকে, হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকে, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না? খসরু ভাই আজকে বলেছেন নার্সের বেতন 12,000 টাকা। আপনারা কম টাকা প্রফিট করেন, আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে, আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না? আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম, আমার বাসায় যে কাজ করে সে তো 3 বেলা খাবার পায়, থাকার সুযোগ পায়, তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি, সে তো বেতন পেত 12,000 টাকা। আর একটা প্রশিক্ষিত নার্স 12,000 টাকা বেতন পাবে, তখন সে মন ভালো করে সেবা দিবে? সে তো ত্যক্ত বিরক্ত হয়ে থাকবে। আমি সবসময় বলি, বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি? তারা খরচ করবে, আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায়। যারা স্বাস্থ্যকর্মী আছে, দারোয়ান আছে, লিফটম্যান আছে, যেই সহায়ক কর্মীরা আছে, তাদের যদি আপনি একটুখানি বেতন বাড়ান, কত টাকা যায় আপনার প্রফিট থেকে? 10 কোটি টাকা হয়তো কম প্রফিট হয়। যদি 100 কোটি টাকা প্রফিট করেন, হয়তো 10% কম প্রফিট হয়। এই 10% কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে, ওইটা সে কাভার করে দিবে। আর যদি কাভার নাও করে, আল্লাহর কাছে কতটা রিওয়ার্ড পাবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বাংলাদেশে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আসিফ নজরুল অনেক কথাই বলেছেন। তিনি মূলত তার এই বক্তব্যে ডাক্তারদেরকেই অধিকতর গুরুত্ব দিয়েছেন এবং তাদেরকে তিনি পরামর্শ দিয়েছেন তারা যাতে চিকিৎসা ক্ষেত্রে একটু মানবিক হন, তারা যাতে এটিকে ব্যবসা হিসেবে না নিয়ে সেবা হিসেবে গ্রহণ করেন। একই সাথে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন নার্সরা রোগীদের সাথে যে দুর্ব্যবহার করে তা রোধ করার জন্য তাদের বেতন যাতে বাড়ানো হয়। তার এই বক্তব্য থেকে আমরা এটুকু বুঝতে পারছি তিনি অত্যন্ত নিবিড়ভাবে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করেছেন। একই সাথে তিনি ব্যক্তি জীবনেও তা উপলব্ধি করেছেন। আমরা ইতিপূর্বে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এ ধরনের কথা কিন্তু শুনিনি। স্বাস্থ্য খাতে কি ধরনের সংস্কার হচ্ছে কিংবা বর্তমান সরকার স্বাস্থ্য খাত নিয়ে কি ভাবছে সেটিও আমাদের জানা নেই। আমরা এখন পর্যন্ত এই নতুন বাংলাদেশে পূর্বের বাংলাদেশ থেকে এই স্বাস্থ্য খাতে নতুন কিছু দেখতে পাচ্ছি না। তার মধ্যে ডক্টর আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন
এটি আমাদের কাছে একটু ব্যতিক্রমী মনে হয়েছে। তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সরকার যদি এটি উপলব্ধি করে থাকেন তাহলে তাদের উচিত ছিল এ ব্যাপারে কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করা, যা আমরা এখন পর্যন্ত দৃশ্যমান হতে দেখিনি। পর্দার অন্তরালে কিছু হচ্ছে কিনা তাও আমরা জানি না। ডক্টর আসিফ নজরুল অনেক কথাই বলেছেন, কিন্তু তিনি যে কথাটি বলেননি সেটি হচ্ছে এই যে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, তারা মূলত ডাক্তারদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন একটি কারণে, যে এই ডাক্তাররা অহেতুক অনেকগুলো টেস্ট দিয়ে রোগীদের কাছ থেকে পকেট কাটবেন। এই প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিক যারা আছেন তাদের সবচেয়ে বড় প্রত্যাশাই হলো এটি। আমরা মনে করি এক্ষেত্রে তিনি যে কথাটি বলতে পারতেন সেটি এই প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের উদ্দেশ্যে, যে আপনারা এই কাজটি থেকে বিরত হন। আমরা জানি একজন মালিকের পক্ষে এটি সম্ভব নয়, কারণ এটি একটি সিস্টেম হিসেবে আমাদের দেশে দাঁড়িয়ে গেছে। তিনি যে ওষুধ কোম্পানির কথা বলেছেন, সেই ওষুধ কোম্পানির কিছু কিছু বিষয় আমাদের জনস্বার্থের বিপক্ষে যায়, এটা আমরা যেমন স্বীকার করি। একই সাথে তিনি যাদের অনুষ্ঠানে গিয়েছিলেন সেই মালিক পক্ষই কিন্তু সবচেয়ে বেশি জনস্বার্থ বিরোধী কাজগুলো করে থাকেন। আমরা বিশ্বাস করি এই ধরনের একটি সভায়, একটি বক্তৃতার প্রেক্ষিতে তার কোনো পরিবর্তন হবে না। তবে তিনি বলতে পারতেন এদেশের অধিকাংশ মানুষই হচ্ছে দরিদ্র, তারা চিকিৎসা করতে গিয়ে তাদের অনেক সময় জমি বিক্রি করতে হয়, অনেক সময় সম্পদ বিক্রি করতে হয়, অথবা ধার দেনা করে এ ধরনের চিকিৎসা করতে হয়। আর তাদের সেই টাকা নিয়ে আপনারা একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বাড়াচ্ছেন। আসলে কি এটি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাড়াচ্ছেন, না পাপের বোঝা ভারী করছেন, মানুষের দীর্ঘশ্বাসের একটি প্রাসাদ গড়ে তুলছেন? সেটি আপনারা একটু ভাবুন। আমাদের দেশে তো রোগীর সংখ্যা কম নয়, সুতরাং যারা রোগী আছে তাদের জন্য প্রকৃত যে টেস্টটি দরকার, আপনারা সেই টেস্টের মাধ্যমে যে লাভ করবেন সেটি দিয়ে আপনাদের ব্যবসাকে সম্প্রসারিত করুন। এতে হয়তো অতি অল্প সময়ের মধ্যে আপনারা দ্রুত বড়লোক হতে পারবেন না, কিন্তু একই সাথে আপনারা আপনাদের যে মূল কর্তব্য মানব সেবা করা সেটিও করতে পারবেন এবং ব্যবসাও করতে পারবেন। মূলত তার ফোকাস করা দরকার ছিল এই একটি জায়গায়, যারা এসব প্রতিষ্ঠানের মালিক তারা যদি একটু সেবামূলক মন মানসিকতা নিয়ে এগিয়ে আসেন, তাদের ব্যবসাটা যদি ব্যবসার মধ্যে সীমিত রাখেন, তাহলে কিন্তু একটি বড় সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরেকটি কথা বলছেন যে আমাদের দেশের চিকিৎসকরা একজন রোগীর কাছ থেকে ভালো করে কথা শুনেন না। এই বিষয়টির জন্য আমরা ডক্টর আসিফ নজরুলকে ধন্যবাদ জানাতে চাই। তিনি একটি বড় সমস্যাকে চিহ্নিত করেছেন। আমরা দেখেছি বাইরে যারা চিকিৎসা করতে যান তাদের গাড়ি ভাড়া বা বিমান ভাড়া, হোটেল ভাড়া, চিকিৎসা খরচ সব মিলে বাংলাদেশের চেয়ে খরচ কম হয়। ভারতের চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে সংকট সৃষ্টি হয়েছে, এই সুযোগটাকে এদেশের চিকিৎসকরা এবং এদেশের যারা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিক আছে তারা কাজে লাগাতে পারতেন। তারা তাদের যে টেস্ট আছে তার ফি কমিয়ে দিতে পারতেন, তারা তাদের যে অপ্রয়োজনীয় টেস্ট সেটি বন্ধ করে দিতে পারতেন, এবং এই সুযোগটি যদি কাজে লাগাতে পারতেন তাহলে এদেশের সাধারণ রোগীরা দেখত ভারতের চেয়ে বাংলাদেশের চিকিৎসা খরচ কম, এবং সেই কম খরচের প্রেক্ষিতে তারা কিন্তু এদেশে চিকিৎসা করাতো। এক্ষেত্রে যদি আমাদের দুটো ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে পারতাম, অর্থাৎ ডাক্তাররা রোগী দেখার ক্ষেত্রে কিছুটা আন্তরিক হতেন এবং সিরিয়াস হতেন, তারা রোগীদের সাথে এরকম ব্যবহার করতেন যাতে করে রোগীরা সেখানে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠতে পারে। কিছু কিছু চিকিৎসক কিন্তু সেটি করছেন এবং সামাজিক ক্ষেত্রে কিন্তু তাদের একটি ইতিবাচক প্রভাব পড়ছে। সেই বিষয়টির পাশাপাশি যদি তারা অপ্রয়োজনীয় টেস্টগুলো বন্ধ করে দিতেন এবং এক্ষেত্রে যদি মালিকদের কোনো চাপ তাদের উপর না থাকতো, তাহলে কিন্তু আমাদের দেশের রোগীরা দেশমুখী হতেন, তারা বিদেশে চিকিৎসা চিন্তা করতেন না। কারণ বিদেশে যেসব যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশেও কিন্তু সেই একই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। শুধু এই পরীক্ষার ক্ষেত্রে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেখানে আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তা মেয়াদ উত্তীর্ণ থাকে, কিন্তু বাইরের দেশে হয়তো সেটা থাকে না। এক্ষেত্রে বাইরের দেশের পরীক্ষার রেজাল্টটা ভালো আসে, আমাদের দেশের কিছু কিছু প্রতিষ্ঠানের রেজাল্ট ভুল আসে। এই বিষয়টি কিন্তু
আমাদের এখানে বন্ধ হওয়া উচিত। এবং এটি কখন বন্ধ হবে? যখন একটি প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পর্যাপ্ত রোগী থাকবে, তখনই কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ সেগুলো অত্যন্ত মূল্যবান। যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের সেই পরিমাণ রোগী তারা না পায়, তাহলে তারা বাধ্য হয় সেই মেয়াদ উত্তীর্ণ কেমিক্যালগুলো ব্যবহার করতে। তাই আমাদের এই দেশের রোগীরা যদি বাইরে না যায়, এদেশে চিকিৎসা নেয়, তাহলে কিন্তু আমাদের দেশের ছোট ছোট ক্লিনিকগুলো এই যে একটি সমস্যা মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করা, সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের দেশের যারা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের মালিক রয়েছেন, তারা যে ধরনের অর্থের মোহে পড়েছেন, সেখান থেকে তাদের বের করে আনা খুব একটা সম্ভব হবে না। একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, সেখানে একজন মা বাবা তার সন্তানকে ডাক্তার বানানোর জন্য যে ধরনের ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টের যে মূল লক্ষ্য, সেটি হচ্ছে কিন্তু অর্থনৈতিক। তারা যতটা না সেবার মানসিকতা নিয়ে তাদের সন্তানদের ডাক্তার বানানোর চেষ্টা করছে, তার চেয়ে অনেক অনেক বেশি উদ্যোগী হচ্ছে আর্থিক কারণে। তারা মনে করেন তার সন্তান যদি ডাক্তার হতে পারে, তাহলে অর্থনৈতিকভাবে তার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এবং বাস্তবে সেটাই হচ্ছে। একজন ডাক্তার তার জীবদ্দশায় একটির পর একটি সম্পদ করছেন, একটির পর একটি বাড়ি করছেন। তিনি তার যে মূল দায়িত্ব মানুষের সেবা করা, সেটি ভুলে গিয়ে এই অর্থের পিছনে ছুটছেন। এই অর্থের পেছনে ছোটার বিষয়টিকে যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে সেটি কিন্তু মিষ্টি কথা দিয়ে হবে না, কোনো উপদেশ দিয়ে হবে না। সেটির জন্য বাস্তবমুখী আইন প্রণয়ন করতে হবে এবং সেটি প্রয়োগের ক্ষেত্রে সরকারকে আন্তরিক হতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।